এসব ভাবছিল আর পড়ার টেবিলে বসে কলম দিয়ে খাতায় আঁকিবুকি করছিল। আজকাল মনটা বড্ড উদাসীন থাকে। এই উদাসীন মন নিয়ে সে কিভাবে পড়াশোনা করবে? আদ্র, আদ্র আপনি কোথায়? জানি না কেন আপনাকে বড্ড মনে পড়ছে। ইচ্ছে করছে আপনাকে সামনে বসিয়ে রেখে বেঁধে রাখি আর আপনার সাথে অনেক কথা বলি, কিন্তু পুরো আপনিটাই তো নেই। কিভাবে পূরণ করব আমার মনের এই অযাচিত ইচ্ছেগুলো? আদ্রিয়ান অফিসে বসে বসে মেঘার উদাসীন মুখ দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। যাই হোক, এই দূরত্বটা তো ভালোই কাজে লেগেছে। তার স্নিগ্ধ পরি তাকে না দেখতে পেয়ে তাকে নিয়ে কেমন উদ্ভট চিন্তা করছে ভেবেই মনের ভিতর প্রশান্তির একটা নিঃশ্বাস নিল। আসলে এতদিন নিজেকে মেঘার সামনে অপরাধী মনে হয়েছিল। ও যেরকম অমানুষের মতো আচরণ করেছে, এতে হয়তো ভেবেছিল মেঘা তাকে আরও বেশি ঘৃণা করবে, কিন্তু সেটি নয়তো নিয়তি চায়নি। তাই দূরত্বটা রাখা ভালো মনে করেছিল তার অব্যক্ত মন। কিন্তু দূরত্ব থাকলেও মেঘার ঘুমের ঘোরেই তাকে দেখে আসতো। আর মেঘার রুমে যেহেতু আগে থেকে সিসি ক্যামেরা আছে, তাই তাকে সবসময় খেয়াল রেখেছে। আর মেঘার অব্যক্ত কথাগুলো শোনার জন্য মাইক্রোসফটের চিপ টেবিলের নিচে লাগিয়ে রেখেছিল, যার জন্য মেঘার কথা স্পষ্ট শুনতে পারে। আর একটু দূরত্ব সহ্য করো জান, এরপর আর কখনো তোমাকে আমার পিঞ্জর থেকে বের করব না। এমন শক্ত করে আটকে রাখবো যে কখনো আমাকে ছেড়ে যেতেই পারবে না। এক ধাপ আমি এগিয়েছি তোমাকে কাছে পাওয়ার জন্য, যা তোমার অগোচরেই হয়েছে। এখন শুধু তোমার মনের জায়গা করাটা বাকি, তারপর সব কিছুর খোলাসা হবে স্নিগ্ধ পরি। বলেই আদ্রিয়ান মোবাইলে মেঘাকে দেখতে লাগলো। আজকাল আশাপ তন্নির কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার মনের মধ্যে কারোর জন্য সুপ্ত অনুভূতি জাগ্রত হয়েছে, যাকে তার এই 27 বছরের জীবনে প্রথম বসন্তের ছোঁয়ার আবির্ভাব ঘটেছে। হ্যাঁ, আশাপ তন্নিকে পছন্দ করে। রাতে যখন ঘুমাতে যায় তখন সেই ঝগড়ুটে মুখশ্রী ভেসে ওঠে সায়ান্নে। কী এক নিদারুণ অনুভূতি! হঠাৎ করে এই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে পেয়ে হালকা সরে গেল, কারণ তন্নি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, যা দেখে আশাফের মনে ক্রোধ সৃষ্টি হলো। জানে না কেন, কিন্তু ইচ্ছে করছে তন্নি হাসির অভ্যন্তরে দাঁতগুলো ভেঙে দেয়, যাতে সে আর হাসতে না পারে অন্য কোনো পুরুষের সামনে। কিন্তু আবার ভাবছে, যদি তার দাঁত ভেঙে দিই তাহলে তো তাকে বুড়ির সাথে সংসার করতে হবে। না না, আপাতত সেই প্ল্যান ক্যান্সেল, অন্য কিছু করতে হবে। এইসব ভাবতে ভাবতেই সামনে তাকিয়ে দেখে তন্নি তো দূরের কথা, তার কোনো ছায়াও নেই। চারপাশে খুঁজেও কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা আর পেল না, তাই সেও মন উদাসীন করে অফিসে যাওয়ার জন্য উদ্যত হলো। আজ মেঘা না ঘুমিয়ে আদ্রিয়ানের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করতে লাগলো। বোর হচ্ছিল, তাই টিভি ছেড়ে মার্শা বিয়ারের কার্টুন দেখতে লাগলো আর সামনে চকলেট রেখে খেতে লাগলো। ঘড়িতে দেখলো প্রায় 12টা, এখনও আদ্র আসছে না। এদিকে তার খুব ঘুম পাচ্ছে। এতক্ষণ বাইরে কি করে কে জানে, মাফিয়াগিরি করে হয়তো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এই লোক একজন মাফিয়া। শুধু মাফিয়া না, গন্ডার মাফিয়া। শেষ পর্যন্ত এই মাফিয়ার জন্য আমি বসে বসে অপেক্ষা করছি। কি দিন এলো রে! এসব ভাবতে ভাবতে দরজায় কলিং বেলের শব্দ হলো। একজন সার্ভেন্ট তাড়াতাড়ি দরজা খুলে দিল। মেঘাও সামনে তাকালো কে এসেছে দেখার জন্য। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে পেয়ে মুখে সামান্য হাসি ফুটে উঠল। প্রায় অনেক দিন পর কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেল। আগে থেকে অনেক সুন্দর হয়েছে, আর সেই ব্যক্তি চিন্তা করতে করতে রোগী হয়ে গেছে। অসভ্য লোক একটা। আচ্ছা, উনি যে এত সুন্দর, তাহলে তো ওনাকে দেখে মেয়েরা হয়তো গিলে খায়। আর সে তো ওই সব মেয়ের মতো না যে কারো রূপ দেখে তার প্রেমে হাবুডুবু খাবে। কিন্তু এখন সে কি করছে? সে কখন থেকে আদ্রিয়ানকে দেখেই যাচ্ছে। আদ্রিয়ান ফোনে কথা বলছিল প্রায় 10 মিনিটের উপরে, আর মেঘা তার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে আর ওইসব উদ্ভট ভাবনাগুলো ভাবছে। আদ্রিয়ানের যখন কথা বলা শেষ হলো, তখন সামনে ফিরতে গেলেই মেঘার সাথে ধাক্কা খায়, আর মেঘাও ধাক্কা খেয়ে ভাবনা জগৎ থেকে বের হলেও আদ্রিয়ানের বাহুবন্ধন থেকে বের হতে পারল না, কারণ ধাক্কা খেতে আদ্রিয়ান মেঘার কোমর জড়িয়ে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকায়। আদ্রিয়ান মেঘাকে হঠাৎ এইভাবে এখানে এক্সপেক্ট করেনি, কারণ এত রাত পর্যন্ত তার জেগে থাকার কথা না। এই মেয়ে এত রাতে এইখানে যে দাঁড়িয়ে কি করছিল? আদ্রিয়ান মেঘাকে ঠিকভাবে দাঁড় করিয়ে মেঘার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকালো। এইখানে কি করছিলে? আর এত রাতে তুমি এখনো জেগে আছো কেন? হঠাৎ আদ্রিয়ানের প্রশ্নে কি উত্তর দিবে ভেবে পেল না, তাই যা মুখে আসলো তাই বলল। ঘুম আসছিল না, তাই একটু। ঘুম না আসলে রুমে থাকবে, এত রাতে এখানে কেন? মেঘা এর উত্তরে কি বলবে আর ভেবে পেল না, তাই চুপচাপ থাকলো। আদ্রিয়ান মেঘাকে রুমে যেতে বলে সে উপরে চলে গেল, আর রেখে গেল অপেক্ষারত এক তৃষ্ণার্ত কিশোরীকে। মেঘা একটা জিনিস খেয়াল করেছে, আদ্রিয়ান মেঘার সাথে কথা বললেও তার দিকে তাকিয়ে কথা বলেনি। কই, আগে তো তার দিকে নজর রেখেই কথা বলতো, কিন্তু এখন হঠাৎ করেই তার চোখে অশ্রু চলে আসলো।
জানে না কেন, কিন্তু আদ্রিয়ানের এই ব্যবহারে খুব কষ্ট লাগছে তার। লোকটা তো এটাও জিজ্ঞেস করলো না সে কেমন আছে, তার দিকে ভালোভাবে তাকালোও না। তাই তাড়াতাড়ি সে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। আজকে সে আদ্রিয়ানের সাথে খাবে বলে ডিনারও করেনি। খিদেও লেগেছিল খুব, কিন্তু চকলেট খেয়ে আপাতত খিদে উধাও হয়ে গেছে। তাই শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আদ্রিয়ান আজ ঘুম থেকে উঠতে লেট করায় নাস্তা করতেও লেট করে এসেছে। অনেকদিন পর মেঘাকে সামনাসামনি দেখতে পাবে দেখেও খুশিও হলো। মহারানী হয়তো কালকের ব্যবহারে কষ্ট পেয়েছে, কিন্তু তারও বা কী করা, ছোট্ট পরীটাকে কষ্ট না দিলে তো তার মনে জায়গা করতে পারবে না। সম্পর্ক তো আগেই শক্ত হয়েছে কাগজের মাধ্যমে, কিন্তু মনের সম্পর্কটা হচ্ছে জরুরি। কিন্তু টেবিলে মেঘাকে না দেখে ভাবলো হয়তো নাস্তা করা হয়ে গিয়েছে হয়তো, তাই মুখটাকে গম্ভীর করে নাস্তা করতে শুরু করলো। স্যার, একটা কথা বলার ছিল। গম্ভীর কণ্ঠে আদ্রিয়ান বলার জন্য ইশারা করলো। আসলে স্যার, ম্যাম তো কাল সন্ধ্যা থেকে কিছু খায়নি। রাতে খাবারের কথা বললে ম্যাম বলল যে আপনি আসলে নাকি খাবে, তার জন্য উনি অনেকক্ষণ ওয়েট করেছিলেন। সার্ভেন্টের মুখে এরূপ কথা শুনে আদ্রিয়ান অবাক হলো। মেঘার এক এক সময় এক এক কাজ দেখে অবাক হচ্ছে, কিন্তু পরে আবার সার্ভেন্টের উপর তাকিয়ে দাঁড়িয়ে গেল। তোমাদের ম্যাম খায়নি আর সেই কথা তোমরা এখন বলছো আমাকে? আর রেনু খালা, আপনি তো জানতেন মেঘুর খালি পেটে থাকা বারণ। ডক্টর বারবার নিষেধ করে দিয়েছে, যেহেতু ওর গ্যাস্ট্রিকের প্রবলেম আছে প্রচণ্ড। বাবা, আমি তো তোমাকে সেটা বলার জন্য কাল রাতে তোমার রুমে গিয়েছিলাম, কিন্তু তোমার রুম নক দেখে আর যেতে পারিনি। ভেবেছি হয়তো তুমি ঘুমিয়ে পড়েছ। আদ্রিয়ান এসব কথা শুনে খালাকে আর কিছু বলতে পারল না, কারণ সত্যিই সে কাল অনেক ক্লান্ত ছিল, তো ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়েছিল। আদ্রিয়ান খাবার রেখে উপরে উঠে মেঘার রুমের দিকে যাওয়ার জন্য অগ্রসর হলো। রুমে গিয়ে প্রথমে দুবার নক করলেও কোনো আওয়াজ পেল না। মেঘা অবশ্য এত বেলা অবধি ঘুমায় না, তাই আদ্রিয়ানের ব্যাপারটা সামান্য খটকা লাগলো। তাই আর নক না করে নড় ঘুরিয়ে ভেতরে ঢুকলো। মেঘা কখনো রুম লক করে ঘুমায় না, ছোট থেকে এমন সে। আদ্রিয়ান রুমে ঢুকে দেখলো মেঘা কম্বল মুড়ি দিয়ে ওই পাশে মুখ করে শুয়ে আছে। তাই আদ্রিয়ান সামনের দিকে গিয়ে অগ্রসর হলো। হঠাৎ করে খেয়াল করলো মেঘা একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। আদ্রিয়ানের মনে হঠাৎ করে ভয় চেপে বসলো। তাই তাড়াতাড়ি মেঘাকে ধরে সামনে ফিরালো। দেখলো তার ছোট্ট জানটা চোখ বন্ধ করে কান্না করছে, আর একটু পর পর ফুফাচ্ছে। হঠাৎ করে আদ্রিয়ানের কলিজাটা মোচড় দিয়ে উঠল। এই অল্প সময়ে প্রাণটার খেয়াল না রাখাতে কী অবস্থা করেছে তার। কি এমন হলো যে কান্না করতে করতে চোখ মুখের অবস্থা এমন হয়েছে? হঠাৎ করে প্রেয়সীর ব্যর্থতা মূলক কথা শুনে কলিজা কেঁপে উঠল। আদ্র, আমার না খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না তো। আব্বু থাকলে তো ব্যথা ভালো করে দিত। এখন তো আব্বুও নেই, আব্বুকে এনে দেন না আদ্র। প্রভাতের সূর্যের তাপ দৈর্ঘ্য হচ্ছে ধীরে ধীরে। মানুষের কোলাহল বাড়ছে যার যার কর্মব্যস্ততায়। সব কিছুই বহমান স্রোতের মতো পাল্লা দিয়ে ছুটছে। কারো যেন কারো সময় থেমে নেই। যার যার নির্ধারিত সময় নিয়েই চলছে ক্ষণ, চলছে কার্যব্যস্ততা। কিছুক্ষণ আগেই মেঘাকে ডক্টর ইনজেক্ট করে গেছে, সাথে কিছু ওষুধের সমাবেশ। মেয়েটা অল্প সময়ের মধ্যে কেমন একটা নেতিয়ে পড়েছে। নরম ফুল যেমন অল্প যত্নের অভাবে নেতিয়ে পড়ে, ঠিক তেমনি এই ফুলটিও নেতিয়ে পড়েছে। মেঘার মেয়েলি সমস্যার কারণে অজস্র ব্যথার সম্মুখীন হয়েছে। ডক্টর বলল এটা হয়তো প্রায়ই হতো, সঠিক চিকিৎসা হয়তো পড়েনি, যার জন্য ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারে। আর সাথে অনেকক্ষণ না খেয়েছিল, যার জন্য দুই ব্যথার জোরালো প্রভাব বেড়েছে। মেঘাকে আগেই প্রেসক্রাইব করা হয়েছিল যাতে সময়ের খাবার সময় করা হয়। এর হেরফের হলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। এখন আপাতত কিছু ওষুধ দিয়ে গেছে, সাথে কিছু টেস্ট করতে বলা হয়েছে। এই বলেই ডক্টর রেহানা বিদায় নিল। যেহেতু সে গাইনি বিভাগের না, তাই বেশি কিছু বলতে পারেনি, তাই আগে কিছু টেস্ট দিয়েছে। যদি সব নর্মাল হয় তাহলেই মঙ্গল, নয়তো আরেকজন তো আছেই তার চিন্তায় বিভোর থাকার। এসে থেকে না পাগলামি করলো। ছেলেটা যে মেয়েটাকে এতটা পাগলের মতো ভালোবাসবে কে জানতো। সে যাই হোক, মেয়েটা ভালোবাসার মর্ম বুঝলেই হলো। অবশ্য ব্যথার দরুন আদ্রিয়ানের হাত থেকে এক মুহূর্তের জন্যও ছাড়েনি। এতেই বোঝা যাচ্ছে মেয়েটির মনের সূক্ষ্মর কোনো ভরসা নেই। ভেবেই ডক্টর রেহানা মুস্কি হেসে তাদের প্রাইভেসি দেওয়ার জন্য বেরিয়ে গেল। তার নিজেরও এখন হসপিটালে কাজ আছে। আস্তে আস্তে মেঘা চোখ খুলল। এরপর সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান তার পাশে অর্ধশোয়া হয়ে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ করে আদ্রিয়ানকে নিজের পাশে দেখে চমকে উঠল। তাই তাড়াতাড়ি উঠতে গেলে পেটে হালকা চাপ অনুভব করলো, আর সাথে মৃদু চিৎকার করলো। হঠাৎ করে আওয়াজে আদ্রিয়ান তাড়াতাড়ি মেঘাকে ধরল। কি সমস্যা তোমার? এত তাড়াহুড়া কিসের? আস্তে ওঠা যায় না অভদ্র মেয়ে? আদ্রিয়ানের ধমক শুনে মুখটাকে কান্না কান্না ভাবে এনে ফেলল। মনে হচ্ছে এখনই কান্না করে দেবে। কি লোক রে, দেখছে অসুস্থ, তাও তার সাথে কেমন গন্ডারের মতো আচরণ করছে।
সাদে কি আর গন্ডার বলি ভেবেই মুখ ফুলিয়ে নামতে গেল। কই যাচ্ছ? এখন কি ওয়াশরুমে গেলেও আপনাকে বলে যেতে হবে? হঠাৎ মেঘার এমন চটাং চটাং কথা শুনে আদ্রিয়ান ভুরু কুচকে এলো। এই যে মিস্টার গন্ডার, আপনি যদি আজ্ঞা দিতেন তাহলে আমি একটু আমার প্রাথমিক কাজে যেতাম। বলে আদ্রিয়ানের উত্তরের অপেক্ষায় থাকলো। এদিকে আদ্রিয়ান হঠাৎ করে মেঘার এমন আচরণ দেখে হতবাক। যেই মেয়ে কথা বলতো মিনমিন করে, সে এখন কেমন চটপটেভাবে কথা বলছে। ডক্টরকে পেটের চিকিৎসা করতে গিয়ে মাথা চিকিৎসা করলো নাকি? উফ, কি হলো, যাবো কি? আদ্রিয়ান বোকার মতো মাথা নেড়ে সম্মতি দিল, আর মেঘ বিরক্তিকর ফেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আদ্রিয়ান এখনও অবাক চোখে তাকিয়ে আছে। কি মেয়েরে, যে কাল পর্যন্ত কথা বলতো মাথা নিচু করে, আজ সে আদ্রিয়ানের সাথে এইভাবে কথা বলল? এত সাহস কিভাবে হলো? এদিকে মেঘা ওয়াশরুমে ঢুকেই দরজা লক করে মিররের দিকে তাকালো। কিভাবে সে কথাগুলো বলল সে নিজেও জানে না। এখনও বুক ধুকভুক করছে। মনে হচ্ছে এখনই হৃৎপিণ্ড তার সাথে ঝগড়া শুরু করে দেবে। কি এক অবস্থা! আসলে ব্যাপারটা হলো, অতি লজ্জায় মানুষ যখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে তখন কি করে না করে তার কোনো হুঁশ থাকে না। মেঘারও সেই অবস্থা হয়েছে। ফ্ল্যাশব্যাক। আদ্র, আমার না খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না তো। আব্বু থাকলে তো ব্যথা ভালো করে দিত। এখন তো আব্বুও নেই, আব্বুকে এনে দেন না আদ্র। আদ্রিয়ান তখন তাড়াতাড়ি মেঘার পাশে বসে তাকে নিজের বুকের দিকে নিয়ে নিল। এরপর হাত বোলাতে লাগলো। কি হয়েছে জান? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। আদ্র, আমি মনে হয় মরে যাব। আগে তো এত ব্যথা করতো না, আজকে বেশি ব্যথা হচ্ছে। আপনি কিছু করুন না, ব্যথা কমিয়ে দেন না। জান, একটু সহ্য করো, আমি এখনই ডক্টর ডাকছি, পড়ি। এই বলে আদ্রিয়ান উঠতে লাগলে মেঘা আদ্রিয়ানের বুকের শার্ট শক্ত করে খামচে ধরল। মেঘা প্রচণ্ড ঘামছে, সাথে কেঁপে কেঁপে উঠছে। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, কোথাও যাবেন না প্লিজ। বলেই আবার কান্না করতে লাগলো। এই তো আমি যাচ্ছি না তো সোনা, এই তো দেখো আমি তোমার পাশেই আছি। কান্না বন্ধ করো তো দেখি, এক্ষুনি ব্যথা কমে যাবে। আদ্রিয়ান অস্থির হয়ে মেঘার মাথায় হাত বোলাচ্ছে, আর তাড়াতাড়ি গার্ডদের এমার্জেন্সি ডক্টর রেহানাকে খবর দিতে বলল। ডক্টর রেহানা হসপিটাল যাওয়ার জন্য পথে ছিল, আর এই পথেই হসপিটাল হওয়ার দরুন ফোন পেয়ে তাড়াতাড়ি আদ্রিয়ানদের বাড়িতে গেল। এরপর গিয়ে মেঘার অবস্থা দেখে তাড়াতাড়ি চেক করলো। আদ্রিয়ানকে বাইরে যেতে বলল, মেঘা তাকে ছাড়লো না, আর আদ্রিয়ানও যেতে নারাজ ছিল। আদ্র, তুমি বাইরে না গেলে আমি তো ওর ভালোভাবে চেক আপ করতে পারবো না। ডক্টর রেহানার কথায় আদ্রিয়ান মেঘার ব্যথাতুর মুখে তাকিয়েই, আমার জানার অধিকার আছে তার সব কিছুর, আর এই বিষয়ে জানারও পুরো রাইট আছে। সেই বিষয়ে কেউ না জানলেও আপনি খুব ভালো করে জানেন। গম্ভীর কণ্ঠে বলল আদ্রিয়ান। আদ্রিয়ানের কথায় আর কোনো দ্বিমত করলো না, তার কাজ শুরু করলো। আর ব্যথা কমার জন্য আপাতত ঘুমের ইঞ্জেকশন দিল, কারণ ব্যথার ইঞ্জেকশন দেওয়া ঠিক হবে বলে মনে করছে না। তাই আপাতত নর্মালি ব্যথার ওষুধ দিল, যাতে আপাতত ব্যথাটা থেকে রিলিফ পায়। কিছুক্ষণ পরেই সব কিছু শান্ত হয়ে গেল। এতক্ষণ ধরে আর্তনাদ করার শব্দগুলো নিশ্চুপ হলো। আদ্রিয়ান মেঘার কপালে চুমু দিয়ে বালিশে শুয়ে দিল। এসব ভেবেই মেঘা খুবই লজ্জা পেল। কি পাগলামিটাই না করলো, ইস! কিন্তু আদ্র এই কথা কেন বললো যে আমার সব কিছু জানার তার অধিকার আছে? হ্যাঁ, মানছি সে আমার বাগদত্তা, কিন্তু বাগদত্তা হলেই কি এত অধিকার ফলানো যায়? কিছুক্ষণ ভেবেও যখন যথাযথ উত্তর পেল না, তখন নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। আদ্র, আপনি পুরোটাই একটা রহস্য, কিন্তু এই রহস্যটা কি সেটা তো আমাকে জানতেই হবে। সোজাভাবে না জানতে পারলে বাঁকা পথে জানবো। এতদিন হয়তো আপনার নরম স্নিগ্ধ পরীকে দেখেছেন, এখন অন্য মেঘাকে দেখবেন আপনার স্টাইলে। বলেই রহস্যময়ী হাসি দিল। প্রায় অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর মেঘা বের হয়ে আসলো। আদ্রিয়ানকে রুমে দেখতে না পেয়ে অস্থির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ নিজের ফর্মে ছিল, এখন নর্মাল বিহেভ করতে হবে, না হলে আদ্রিয়ান টের পেয়ে যেতে পারে। তাই তাড়াতাড়ি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। এখনও হালকা পেট ব্যথা আছে। এসব ভাবতে ভাবতেই দেখলো আদ্রিয়ান হাতে স্যুপের বাটি নিয়ে হাজির হলো, সাথে জুস, ফল। এসব দেখে মেঘা নাক সিটকালো। উঠে জলদি এসব ফিনিশ করো, এরপর মেডিসিন আছে ওইগুলো খেতে হবে। আমার এখন খিদে নেই, আর এসব খাবার আমি খাবো না। তোমার উত্তর চাইনি আমি, খেতে বলেছি মানে খেতে হবে। কিন্তু আমার পেটে তো খিদে নেই, জোর করে খাবো নাকি আজও? বলেই জিব্বাতে কামড় দিল। আজ কী সব ব্যবহার করছে! আদ্রিয়ান মেঘার কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না। বেডে মেঘার পাশে বসে তাকে ওঠার জন্য ইশারা করলো। মেঘাও উঠে বসলো, কারণ আদ্রিয়ানের চোখ গরম করা মানেই মেঘার সব সাহস ফুস। আদ্রিয়ান মেঘাকে খাইয়ে দিতে লাগলো, আর মেঘা
আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকলো। কতদিন পর লোকটিকে মন ভরে দেখছে। অনেক দিন হলো এত কাছে থেকে দেখা হয়নি। অবশ্য আগে তো মন চাইতো না, কিন্তু এখন মন বড্ড অশান্ত হয়ে পড়ে। কিন্তু না, তাকেও তো শক্ত হতে হবে। নিজের কাজ এখনও অসম্পূর্ণ ভেবে চোখ নামিয়ে খেতে লাগলো। এদিকে আদ্রিয়ান মেঘাকে দেখছে। এই হঠাৎ করেই চোখের সংযুক্তি হলো, আর এখন লজ্জায় চোখ নামিয়ে রাখলো। অবশেষে তার পরীর মন নিজের করতে পেরেছে। এখন শুধু মেঘার মুখে স্বীকার করার বাকি। মানব শূন্য রাস্তায় খুব স্পিডে চলছে কালো ও নীল রঙের দুটি বাইক। একে অপরকে পাল্লা দিয়ে চলছে, যেন হার জিতের লড়াই চলছে। এক পর্যায়ে কালো বাইকটি জিতলো আর নীল বাইকটি থামলো। এর পরপরই প্রথম বাইকের ব্যক্তিটি নেমে হেলমেট খুলে নিজের সিল্কি চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে হালকা হেসে পিছনের ব্যক্তিটির জন্য অপেক্ষা করলো। পিছনের ব্যক্তিটি হেলমেট খুলতেই রেশমি সোনালি চুলগুলো আস্তে আস্তে গড়িয়ে পড়ল পিঠ জুড়ে। চোখের মধ্যে আক্ষেপ নিয়ে সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে তাড়াতাড়ি নেমে হেলমেটটি নিক্ষেপ করলো। অমনি সামনের ব্যক্তিটি ক্যাচ করে নিল। দিস ইজ নট ফেয়ার ভাই, তুমি আজকেও আমাকে হারিয়ে দিলে। তুই যদি আমাকে হারাতে না পারিস এতে আমি কি করতে পারি বল? আর জানিসই তো হারতে আমি একদম পছন্দ করি না। উফ, তুমিও না ভাই। যাই হোক, এত বছর পর বাংলাদেশে এসে মনটাই ভালো হয়ে গেছে। থ্যাংক গড এক্সামটা শেষ হয়েছিল, নইলে তো মমরা আসতেই দিত না। তো ক্রেডিটটা কার? অবভিয়াসলি তোমার ভাই। তুমি যদি রাজি না করাতে তাহলে কি আসতে দিত? আচ্ছা, তুমি তো এখানে কোনো এক কাজে এসেছিলে, তোমার কাজ কতদূর? ছেলেটি আকাশের দিকে তাকিয়ে হালকা এসে চোখ বন্ধ করে কারো প্রতিচ্ছবি দেখল। সেই প্রতিচ্ছবিতে ভেসে উঠল কারো মায়াবী মুখশ্রী, যার জন্য এত দূর আসা। আদৌ কি সফল হবে ইচ্ছে নাকি? কি হলো ভাই? অনেকটাই এগিয়েছে, এখন শুধু কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পেতে বাকি। মেয়েটিও ভাইয়ের কথায় সম্মতি জানালো। এরপর দুজনে কিছুক্ষণ ওভারব্রিজের ওপর থেকে আবার নিজেদের গন্তব্যে চলে গেল। এরা দুজন হলো ভাই বোন। লন্ডনেই তাদের বাসস্থান। ভাইয়ের নাম আহান আহমেদ নিদ্র খান আর বোন নিশি খান। নিদ্র একজন সফল বিজনেসম্যান আর মাফিয়া ট্যাগও সাথে নিয়ে আছে। নিশি এবার ভার্সিটি শেষ করেছে। আজকে মেঘাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে ডক্টরের প্রেসক্রাইব করা টেস্টগুলো করতে। আদ্রিয়ান এখন মেঘাকে তেমন ইগনোর না করলেও দূরত্ব বজায় রেখে চলে। মেঘাকে রেডি হয়ে জলদি নিচে আসার জন্য বলা হলো। 10 মিনিটের মধ্যে মেঘা চলে আসলো, হিজাব আর নর্মাল একটি 3 পিস পরে। আদ্রিয়ান মেঘা দিকে তাকিয়ে সামনে হাঁটা শুরু করলো। মেঘা ও আদ্রিয়ানের পিছু পিছু গেল। গাড়িতে দুজন উঠলেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। অনেকদিন পর বাইরের আলোড়ন দেখে মেঘা খুশি হয়ে গেল। ওর কখনোই বন্দি জীবন পছন্দ নয়। মুক্ত পাখির মতো প্রকৃতি দেখতে পছন্দ করে। করবেই না কেন? তার আব্বু তো তাকে স্বাবলম্বী হওয়া শিখিয়েছে, প্রত্যেক মুহূর্ত ফেস করতে শিখিয়েছে। কাজটা একটু নামিয়ে দেন না। এই অসময়ে ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ হতে চাইছো কি? তোমার পেছনে সারাক্ষণ পড়ে থাকলেই তো হবে না। তুমি ছাড়াও আমার অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার মুখের খুশির আলোড়নটা নিমেষে উধাও হয়ে গেল। আদ্রিয়ানের কথায় খুবই কষ্ট পেল। তাকে তো আর বলেনি সে অসুস্থ হলে তাকে চিকিৎসা করতে, নিজে নিজে চিকিৎসা করবে, আর এখন সেই কাজের খোঁটাও দিয়ে দিল। মেঘার প্রচণ্ড রাগ উঠছে নিজের প্রতি। ড্রাইভার আঙ্কেল, গাড়ি বাড়ির দিকে নিয়ে যান। গাড়ি নিজ গন্তব্যতেই যাবে। কিন্তু আমি সেই গন্তব্যে যাব না। তোমার মতামত তো জানতে চাইনি আমি, তাই চুপচাপ বসে থাকো। আদ্রিয়ানের কথাই আর কিছু বলতে পারল না, বলেও লাভ নেই, তাই চুপচাপ মন খারাপ করে ঠোঁট ফুলিয়ে বসে থাকলো। আদ্রিয়ানের মেজাজটা আজকে কিছুটা উগ্র, কারণ আজকে ড্রাগন কিংয়ের লোকেরা কিছু মেয়ে নৌপথে বাইরে পাচার করা হবে। এই গ্যাং যত ধরনের বাজে কাজ আছে তাই করে, কিন্তু এর প্রধান লিডারের সন্ধান কখনো পায়নি আদ্রিয়ান। তাই কাজগুলো খুব কঠিন হয়ে পড়েছে, যার নিদারুণ মেঘার সাথে ব্যবহারের কথা মাথাতেও আসেনি। কিছুক্ষণ পরেই তারা হসপিটালে পৌঁছে গেল। এরপর মেঘার যাবতীয় টেস্ট করানো হলো। এতক্ষণ মেঘা মন খারাপ করে থাকলেও কিছু একটা মনে পড়ে গেল। আদ্রিয়ান যখন মেঘাকে নিয়ে বের হবে তখনই শোনেন, মেঘার ডাক শুনে পাশে তাকালো আদ্রিয়ান। আমি একটু ওয়াশরুমে যাব। ঠিক আছে, আসো আমার সাথে। না না না, আপনাকে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। আর লেডিস ওয়াশরুমে আপনি কি করবেন? মেঘার কথা শুনে আদ্রিয়ান সরু দৃষ্টিতে তাকালো। এরপর সম্মতি দিলে মেঘা তাড়াতাড়ি অপোজিটে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। আর আদ্রিয়ান ফোনে কিছু অসমাপ্ত কাজ করতে লাগলো। যে করেই হোক মেয়েগুলোকে বাঁচাতে হবে। আদ্রিয়ান মেয়েদের যথেষ্ট রেসপেক্ট করে, আর নারী ও শিশু পাচার করা আদ্রিয়ান শুনলেও গায়ের রক্ত গরম হয়ে যায়। তাই যেখানে এসব খবর পায় তখনই তাদের উচিত শায়েস্তা করবে। মেঘা ওয়াশরুমে গিয়েই দেখলো এখানে আগে থেকে একটি প্যাকেট রাখা।
সে প্যাকেটটি নিয়ে তাড়াতাড়ি ঢুকে প্যাকেটের ভিতরে থাকা বোরকাটা পরে নিল। এরপর আদ্রিয়ান আর গার্ডদের ফাঁকি দিয়ে বের হয়ে গেল। অবশ্য যান হাতে নিয়ে বের হয়েছে, যার জন্য এত কষ্ট করে এত কিছু করলো, সেই কাজই যদি না হয় তাহলে সবই বৃথা। এসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি 2 তলায় উঠে 206 নম্বর রুমে গেল, যেখানে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটি অপেক্ষা করে আছে তার জন্য। রুমে ঢুকেই সেই ব্যক্তিটিকে দেখতে পেল আর তাড়াতাড়ি গিয়ে তার বুকে পড়ল। ব্যক্তিটিও সাদরে তার মাথায় হাত বোলাতে লাগলো। অনেকদিন পর প্রিয় মানুষটাকে স্পর্শ করতে পারছে। বন্ধ কারাগারের মতো কোনো এক বন্দি রুমে অবিরামভাবে অনেক মেয়ের কান্না শোনা যাচ্ছে, সাথে শোনা যাচ্ছে কারো গঙ্গানির শব্দ। কেমন যেন হালকা আলোর মাঝে কতগুলো নিষ্পাপ যান বাঁচার জন্য ছটফট করছে। কিছুক্ষণ পর হয়তো এদেরকে নৌপথ চালনা করা হবে। এদের মধ্যে আরেকজনও আছে যাকে কিছুক্ষণ আগেই আনা হয়েছে। কড়া ওষুধের ড্রাগস দেওয়াতে তার অবস্থা এখন প্রায় বেহুশের মতো। সে টেরও পাচ্ছে না তার সাথে কি হতে যাচ্ছে। কিছুক্ষণ পর রুমের দরজা খুলে 2-3 জন গার্ড ভেতরে ঢুকে তাদের সবার উপর রাইফেল নিক্ষেপ করে বাইরে সিরিয়ালভাবে যাওয়ার নির্দেশ দিল। মেয়েরাও ভয়ে যাওয়া শুরু করলো। না গেলে হয়তো তাদের আবার মারধর করবে। অসহনীয় যন্ত্রণা সহ্য হচ্ছে না। সবাই যখন বের হয়ে যায় তখন একটি মেয়ে এসে নিচে পড়ে থাকা মেয়েটিকে ডাক দেয়, কিন্তু মেয়েটির তেমন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। যখন কোনোভাবে ওঠানো সম্ভব হচ্ছে না তখন মেয়েটিকে ওই গার্ডদের মধ্যে একজন এসে মেয়েটিকে ধমক দিয়ে যেতে বলল। মেয়েটিও চলে গেল অন্য মেয়েগুলোর সাথে। কিরে, মাইয়াটা তো এখনো উঠলো না। ভাই, ডোজ মনে হয় বেশি দিয়ে ফালাইছি, তা না হলে এতক্ষণ তো ব্যবস্থার কথা না। যাই ক, মাইয়াটা কিন্তু সেই মাল, এইটারে দেখলে ভালোই টাকা পাইব বসে। কি বলস? হরে, হাসা কথা কইছস। বলেই গার্ডগুলো মেয়েটাকে তুলে নিল। এরপর কাঙ্ক্ষিত মেয়ে গণনার রুমে নিয়ে গেলাম, যেখানে ফাইনাল বাছাই করে বিভিন্ন জায়গায় পাচার করা হবে। আদ্রিয়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে। এক তো পাচারের ব্যাপারটার সাথে মেঘার গায়েব হওয়ার জন্য, আজ তার অসতর্কতার জন্য তার জান তার কাছে নেই, সাথে গার্ড নিয়েও আসেনি, যার জন্য সব কিছুই তার কাছে এখন বিষাক্ত মনে হচ্ছে। ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। মেঘা যখন ওয়াশরুমে গেল তখন আদ্রিয়ান ফোন কিছু ইনফরমেশন কালেক্ট করছিল। এরপর সেসব করার মধ্যেই প্রায় অনেকক্ষণ সময় হয়ে যায়। যখন খেয়াল হয় যে প্রায় 30 মিনিটের উপর হয়েছে কিন্তু মেঘা আসেনি, তখনই আদ্রিয়ান ফোন পকেট রেখে মহিলা ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে মেঘার নাম ধরে ডাকা শুরু করে, কিন্তু কেউ সাড়া দেয় না। তাই ভেতরে ঢুকে চেক করে যে কেউ নেই সেখানে। আদ্রিয়ান বুড়ুকুচকে কপালে স্লাইড করতে থাকে। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে আশেপাশে গিয়ে খুঁজেও যখন মেঘার কোনো হদিস পায় না তখনই কিছুটা খটকা লাগে। যদি তার মনে সন্দেহ সঠিক হয় তাহলে মেঘার জন্য কী ওয়েট করছে তা শুধু আদ্রিয়ানই জানে। খোঁজ করতে করতে আদ্রিয়ান তার গার্ডদের খবর দিয়ে দেয়, সাথে আশরাফ আর তার প্রিয় গার্ড রুশকেও। পুরো হসপিটাল কিছুক্ষণের মধ্যেই ঘিরে ফেলা হয়েছে। এত গার্ড দেখে হসপিটালের সবাই অবাক হয়েছে, সাথে ভয়ও পাচ্ছে অনেক। কী হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না কারোরই। আশরাফ আর রুশ সাথে কয়েকজন গার্ড মিলে চারিদিকে খুঁজলেও যখন মেঘার কোনো চিহ্নও পেল না তখন রুশ সিকিউরিটি রুমে গেল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য সেখানে গার্ডরা রাজি হচ্ছিল না। তখন রুশের সাথে থাকা গার্ডরা তাদের বন্দুক দেখিয়ে ফুটেজ কালেক্ট করে। সেখানে সব ফুটেজ থাকলেও মেঘার ওয়াশরুমে যাওয়ার ফুটেজটাই কালেক্ট করতে পেরেছে, কিন্তু আসার সময়ের ফুটেজ তো দূরের কথা, তখনকার সময় সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল। এরপর তারপরের আরও কয়েকটা ফুটেজ ব্ল্যাঙ্ক। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ফুটেজগুলো ডিলিট করেছে, কিন্তু কে? সব কিছুই আদ্রিয়ানকে হস্তান্তর করা হলে আদ্রিয়ানের চোখের মনি রক্তরঞ্জিত ধারণ করে। সামনে থাকা টেবিলটি খুবই জোরে লাথি মারে, আর তাতে থাকা জিনিসগুলো সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে যায়। যেই এই কাজটি করেছে সে অত্যন্ত বুদ্ধি নিয়েই করেছে। বলতে হবে আমাকে টক্কর দেওয়ার মতোই ছিল, কিন্তু সে আমার জানের দিকে হাত বাড়িয়ে একদম ঠিক করেনি। তার পরিণাম যে কতটা ভয়ানক হবে সে চিন্তাও করতে পারছে না। রোশ, তাড়াতাড়ি আমার স্পেশাল গার্ডদের খবর দাও আর গাড়ি বের করো। এরপর আদ্রিয়ান গাড়ি করে নিজের গন্তব্যে যেতে থাকে আর রাগে ফুঁসতে থাকে। হালকা ভয়ও পাচ্ছে যদি তার স্নিগ্ধ পরীর কোনো ক্ষতি করে দেয়। না, এসব কিছুই হবে না, তার জনের কিছু হতে দেবও না। কোনো এক বিশাল আলিশান বেডরুমে শুয়ে আছে মেঘা, যার কোনো হুঁশ নেই। বেঘরে বেহুশের মতো ঘুমোচ্ছে, আর পাশের রকিং চেয়ারে হেলান দিয়ে তাকে নেশালো চোখে দেখার তৃপ্তি মেটাচ্ছে। এ প্রথম তাকে সামনে থেকে দেখছে। এতদিন যাকে দেখার জন্য এত চেষ্টা করলো সে কিনা তারই আন্ডারে অন্ধকার রাজ্য ছিল। সে যদি সময় মতো না দেখত তাহলে তো তার মায়াবতী কোনো এক অন্ধকার রাজ্যে গিয়ে তলিয়ে যেত। ভেবেই নিজের প্রতি রাগ বাড়ছে, সাথে সেই গার্ডদের উপরও। অবশ্য সেই গার্ডগুলো আর বেঁচে নেই, খুবই নির্মমভাবে তাদের মারা হয়েছে।
কারণটা হলো তাদের ময়লা হাতে তার মায়াবতীকে স্পর্শ করেছে, সাথে কুনজরে দেখেছে, তাই তাদের অবস্থাটাও দেখিয়ে দিয়েছে সে। বলেই বাঁকা হাসলো। এরপর রকিং চেয়ার থেকে উঠে মেঘার পাশে বসে সামনের চুলগুলো ঠিক করে দিল, যা এতক্ষণ চেহারার সামনে অবাধ্যভাবে হালকা বাতাসে উঠছিল। যাকে সামনে থেকে দেখার জন্য এত দূর থেকে পাড়ি দিলাম, তাকেই দেখার সাধ্য মিলেনি আমার এতদিন। কিন্তু ভাগ্যের কি বিড়ম্বনা, হ্যাঁ? সে আমার রাজ্য আগে থেকে এসে বসে আছে। অবশ্য এটাতে হয়তো তোমার ভালো হয়নি, তাই না মায়াবতী? ওই কুত্তার বাচ্চাগুলো তোমাকে ছুঁয়েছে, ওদের নোংরা হাতগুলো তোমার পবিত্রতাকে নষ্ট করেছে, তাই না? তুমি একদম চিন্তা করবে না, ওদেরকে আমি একদম ওদের যোগ্য ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। বলেই সাইকোদের মতো ঘাড় বাঁকা করে হাসতে লাগলো। এখন তো তুমি আমার খাঁচায়, আর যেতে দেব না তোমাকে। আমার খাঁচা ভাঙা এত সহজ নয় মায়াবতী। সারা জীবন তোমার মায়া থেকে কাটাতে চাই গো। আর ওই আদ্রিয়ানকেও তো দেখাতে চাই তার অবস্থান কোথায়। এসব বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল আর রেখে গেল ঘুমান্ত মেঘাকে, যে কিনা সব কিছু থেকেই অজ্ঞাত। তাকে ঘিরে হচ্ছে এত কিছু, কিন্তু সে তার মতোই ঘুমোচ্ছে। কেউ বিজয়ের হাসি হাসছে, তো কেউ প্রিয়জনে খোঁজার জন্য তাগেদা দিচ্ছে। স্যার, কিছু খবর কালেক্ট করতে পেরেছি ম্যামের বিষয়ে। বলেই কিছু কাগজ আর কিছু ছবি দিল, যেখানে দেখা যাচ্ছে মেঘা বোরকা পরে 203 নম্বর রুমে ঢুকলো। এরপরের ফুটেজ নেই। এরপর মেডিকেলের বাইরে কোনো এক ব্যক্তির সাথে মেঘাকে দেখা যাচ্ছিল। এরপর আর কিছু নাই। স্যার, আমার মনে হচ্ছে ম্যাম নিজের থেকেই পালিয়েছে। ছবিতে তো তাই বলছে। তা না হলে আপনি একবার ভাবুন, এত কিছু তো আর প্ল্যান ছাড়া সম্ভব না। আর তাছাড়া আদ্রিয়ান সব শুনে পেপার ওয়েটটি দূরে ছুঁড়ে মারল। এরপর সবাইকে বের হয়ে যেতে বলল। আদ্রিয়ান দরজা লক করে দেয়। এরপর ফুটেজের ছবিটা সামনে এনে ক্রোধ মিশ্রিত চোখে তাকিয়ে বাঁকা হাসি হাসল। আমার থেকে পালিয়ে ঠিক করনি জান। আমার নরম কিছু যখন তোমার এই পদক্ষেপ নিয়েছে, তখন আমাকে আমার ফর্মে ফিরতে হবে। খুব সাহস দেখিয়ে ফেলেছ গো জান। এত সাহস যে ভালো না জান। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপরের সব কিছুর জন্য তুমি দায়ী। মাইন্ড ইট। নিস্তব্ধ রাতের পাশাপাশি চারিদিকে ঝিঝি পোকা ছড়াছড়ি হলেও শহরে তার রেশটুকুও নেই। আর সেই নিস্তব্ধ রজনীতেও কারো গভীর ভাবনায় কোনো কিছু বোঝার চেষ্টা করছে। মেঘার এলোকিসি চুলগুলো অবাধ্য খোপা ছাড়িয়ে ছড়িয়ে আছে চারিপাশে। কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে আর নিজেকে পুরো এক অন্য রুমে আবিষ্কার করেছে। সে বুঝতে পারছে না এখানে কেমন করে এলো সে। এরপর অনেকক্ষণ দরজা খোলার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। কিন্তু সে এখানে কিভাবে? এটা তো আদ্রর বাড়ি নয়। সে তো তার বাবার সাথে দেখা করতে 203 নম্বর রুমে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক। মেঘা বোরকা পরে 203 নম্বর রুমে ঢুকেই তার আব্বুকে দেখতে পায় আর অমনি দৌড়ে ছুটে যায়। আব্বুকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করতে থাকে। এতদিন যে তার ছত্রছায়া থেকে দূরে ছিল, আর আজকে এত কষ্টের পর তার দেখা পেল। হ্যাঁ, মেঘা আগে থেকেই প্ল্যান করে আদ্রিয়ানের সাথে হসপিটালে এসেছে, কারণ তার আব্বু আগে থেকেই তাকে বিষয়টি তার এক গার্ড দ্বারা জানিয়ে দিয়েছিল যে আদ্রিয়ানদের বাড়িতে মালিশে যে এসেছিল। এই যে আম্মু, এইভাবে কান্না করলে কিন্তু আব্বু আর আসবো না। দেখি দেখি। ইস, কান্না করতে করতে তো চোখ মুখ ফুলিয়ে ফেলছো। কি কাণ্ড দেখো তো। কই ভাবলাম আমার মাটাকে ভালো করে দেখবো, চোখের স্বাদ মেটাবো, কিন্তু না, সে আর কিভাবে। বলেই আলতাপ মন খারাপ করার ভান করে। এতে মেঘা অশ্রুসিক্ত চোখে আব্বুর দিকে তাকিয়ে হেসে দিল। আব্বু, তুমিও না আর এত রিস্ক নিয়ে কেন আসতে গেলে বলো তো? জানোই তো আদ্র কেমন, আর তুমি জানলেই বা কিভাবে আমি আদ্রর কাছে। সে অনেক কথা আম্মু, এসব তোমার ছোট্ট মাথায় ঢুকবে না। আব্বু, তুমি আমাকে যতটা ছোট ভাবো আমি ততটা ছোট নই। আর তোমার প্রাপ্ত ট্রেনিং আমার মধ্যেও আছে, কিন্তু তাই আমাকে একদম নরম ভাববে না। শোনো আম্মু, তুমি যে জায়গায় আছো সেখানে একদম সেফ আছো। কারণ আমি আদ্রিয়ানকে যতটুকু জানি, সে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাকে রক্ষা করবে। তার জন্যই আমি এখনো তোমাকে সেখানে থাকার পারমিশন দিচ্ছি। কিন্তু আব্বু, এইভাবে আর কতদিন? আমার তো বন্দি জীবন একদম ভালো লাগছে না। এটা সত্যি যে আমার আগে খারাপ লাগলেও এখন তেমন একটা। বলেই মেঘা চুপ হয়ে গেল। আব্বুর সামনে কী সব কথা বলছে সে। আসলে মাথাটা গেছে ওই অসভ্য লোকটার পাল্লায় পড়ে।
কি আম্মু, কারো মায়ায় জড়িয়ে গিয়েছো কি? ভুরু উঁচু করে মেঘাকে জিজ্ঞেস করে। পরে হালকা হেসে মেঘার মাথায় হাত বুলিয়ে দেয়। মেঘাও লজ্জা পায় নিজের কাজে। আম্মু, আমি আজকে তোমার সাথে একটা কাজের জন্য দেখা করতে বলেছি। আব্বু কখনো তোমার খারাপ চেয়েছে? তুমি বলো, কখনো চেয়েছে খারাপ? মেঘা মাথা নাড়িয়ে না সম্বোধন করে। তাহলে আজকে যেই কথাগুলো বলবো সেগুলো মাথায় রাখবে। আমি জানি আমার মামনি খুবই স্ট্রং, কখনো কারোর সামনে নিজেকে অসহায় প্রদর্শন করবে না। এতে প্রতিদ্বন্দ্বী তোমাকে সহজেই আঘাত দিতে পারবে। তোমাকে সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে মা। কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রে মনকেও কাজে লাগাবে। এতে তোমার মনোবল বাড়বে, সাথে শক্তিও পাবে। আমি তোমাকে নিজেকে প্রোটেকশনের জন্য যতটুকু প্রয়োজন ছিল প্রশিক্ষণ দিয়েছি বলে বলতে পারো। আশা করি আব্বুকে নিরাশ করবে না। আব্বু তো আর সব সময় যে তোমার পাশে থাকবো না। দুনিয়াটা বড্ড স্বার্থপর, বুঝলে? সাথে খুবই ভয়ানকও। এই ভয়ানক পরিস্থিতিতে যে নরম হওয়া মানায় না আম্মু। তাই নিজেকে যত তাড়াতাড়ি স্ট্রং করতে পারবে ততই মঙ্গল হবে। কি পারবে না আম্মু? মেঘা এতক্ষণ তার আব্বুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। হ্যাঁ, তার আব্বু তাকে সব ধরনের প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু কখনো কারোর সামনে প্রদর্শন করতে বারণ করেছে, কারণ এতে তাদের শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে। হ্যাঁ, তার আব্বু একজন মাফিয়া ছিল, কিন্তু কখনো কারো ক্ষতি করেনি। সবসময় মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছে, কিন্তু সেই পথ তার প্রিয়তমের জন্য ছাড়তে হয়েছিল। অনেক বছর শান্তিমতো কাটালেও এখন তার শত্রুপক্ষ তার খোঁজ পেয়ে গেছে, যার জন্য এত কিছু, এত লুকোচুরি। এর মধ্যে আরও একটি ব্যাপার এখনও গোপনীয়, যা মেঘা আগে না জানলেও কিছুদিন আগে জেনেছে তার বাবার বিশ্বস্ত গার্ডের কাছ থেকে। আব্বু, সবই বুঝলাম, কিন্তু এখন যে তোমার সাথে যেতে ইচ্ছে করছে। এখানে তো অনেক দিন থাকা হলো, আর কত মানুষের যে নানান রকম সমালোচনা করছে। হয়তো এইভাবে দুইজন বিবাহযোগ্য ছেলে মেয়ে একই বাড়িতে থাকলে তো সমালোচনা হবেই। বিষয়টা তো দৃষ্টিকটু। আম্মু, তুমি এখনো অনেক অভূত, তাই অনেক কিছুই তোমার কাছে ধোঁয়াশা। আর একটু সময় হোক, সব বুঝতে পারবে। আর আদ্রিয়ান তোমার সম্মানে কোনো দাগ লাগতে দেবে না, এতটুকু ভরসা আমার তার প্রতি আছে। বাহ বাহ, পরের ছেলের উপর এত বিশ্বাস! সেই পরের ছেলে যে আমার আম্মুর নিতান্ত আপনজন হয়ে উঠেছে, তাহলে পর কিভাবে হলো আম্মু? আব্বুর কথায় মেঘা আব্বু থেকে দৃষ্টি সরিয়ে চারিদিকে তাকাতে লাগলো, যেন চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ঠিক আছে, অনেকক্ষণ হয়েছে এখানে আছি। এখন না গেলে আদ্রিয়ান সন্দেহ করতে পারে। আর আমি কি বলেছি তা যেন খেয়াল থাকে। আর হ্যাঁ, একদম কোনো কান্নাকাটি করবে না। শোনো, আব্বু সব সময় তোমার আশেপাশে থাকবো। লক্ষ্মী মেয়ের মতো থাকো। আমার কিছু কাজ বাকি আছে এখনো আম্মু, তা না হলে তোমাকে আমার সাথে নিয়ে যেতাম। আমাকে নিয়ে গিয়েই তোমার বাকি কাজ করো। আমি কিচ্ছু জানি না, তোমার সাথে এখনই যাব আমি। ওই আক্রোশ সাথে যাব না আর। না আম্মু, এখন আমার সাথে গেলে তোমার অনেক ঝুঁকি বাড়তে পারে যে। কিন্তু আব্বু, আমি যে... কোনো কিন্তু না। আমি তোমার কোনো কথা শুনছি না মা। যা বলেছি তুমি কিন্তু সেটাই করবে। আব্বুর কড়া কথা শুনে মুখটাকে চুপসে ফেলল। কি এমন হতো তাকে সাথে করে নিয়ে গেলে? এতে ওই আক্রোশ শিক্ষা হতো, আমাকে ইগনোর করার ফল পেত। কিন্তু আব্বু তো নিয়েই যাচ্ছে না। ধুর, ভাল লাগে না। এই যে, এখন আমার সময় হয়েছে যাওয়ার। আর কিছুক্ষণ থাকলে সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেতে হবে না আমাকে, কিন্তু তোমাকে এগিয়ে দিয়ে আসি। এটাতে তো কোনো সমস্যা নেই, তাই না? আলতাপ মাথা নাড়িয়ে না বোধক সম্বোধন করলো। এরপর মেঘাকে নিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে বের হলো। অবশ্য মেঘা বরকা পরা ছিল, তাই তাকে চেনার কোনো উপায় নেই। এরপর তার আব্বুকে গাড়িতে উঠিয়ে দিয়ে বিদায় জানালো। এরপর যখন পেছন দরজা দিয়ে ঢুকবে, তখনই কেউ মুখে কিছু একটা চেপে ধরলো। এরপর আর কিছু মনে নেই। বর্তমানে যখন সে তার ভাবনায় বিভোর ছিল, তখনই দরজা খোলার শব্দ হয়। কোনো এক অপরিচিত ব্যক্তিকে দেখে বুড়ো কুচকে তাকিয়ে থাকে। ব্যক্তিটি তার সামনে এসে বসে মেঘার দিকে হাত বাড়িয়ে দিলে মেঘা পিছন দিকে সরে যায়। কে আপনি? আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনাকে কখনো দেখেছি বলে তো মনে হয় না। কি হলো, চুপ করে আছেন কেন? বলেন কে আপনি? হুস,
মায়াবতী এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি কিভাবে উত্তর দিব, মানে কোনটার উত্তর দিব বলো? আচ্ছা ঠিক আছে, আমি কে সেটাই তো জানতে চাইছো? আমি হচ্ছে এই কিংডমের রাজা, আর তুমি হচ্ছে এই কিংডমের হবু রানী। খুব জলদি এই রাজ্যের রানী হবে তুমি। মেঘা লোকটার কথা আগা মাথা কিছুই বুঝলো না। লোকটার মনে হয় মাথার সমস্যা আছে। আচ্ছা এটা কত সাল? কেন 2024 সাল? না, আপনি যেভাবে রাজা রানীর পাঠ শুরু করলেন, আমি তো ভেবেছিলাম কোনো টাইম ইউনিভার্সে চলে এসেছি। সে যাই হোক, আমি আপনাকে আপনার পরিচয় দিতে বলেছি, রাজা রানীর গল্প শোনাতে বলিনি। মেঘার এমন চটং চটং কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকলো সামনের ব্যক্তিটি। ওয়াও, ইন্টারেস্টিং তো। আমি তো ভাবতাম তোমার মুখ থেকে কথা বের করতে মানে অনেক কষ্ট হবে আমার, কিন্তু তুমি তো আমাকে রীতিমতো অবাক করে দিয়েছো। যাই বলো, তোমার দম আছে বলতে হবে। আর হবেই বা না কেন, আমার মায়াবতী বলে কথা। লোকটি মেঘার কাছে এসে তার হাত ধরতে নিলে মেঘা হাত ছাড়া দিয়ে ফেলে দিয়ে বেড থেকে নেমে যায়। এরপর টেবিলে থাকা ফুলদানি নিয়ে লোকটার সামনে রাখে। আপনার সমস্যাটা কি? বারবার গায়ে হাত দিচ্ছেন কেন? মেয়ে মানুষ দেখলেই হাত বাড়াতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ, আর আপনি জানেন আমি কে? আমার গায়ে হাত দেওয়ার মানে আপনার কালকে ধরা। এই মায়াবতী, এই, আমি তোমাকে কোনো খারাপ ইন্টেনশনে ধরতে চাইনি, ভুল বুঝছো আমাকে। বলেই সামনে আগাতে লাগলে মেঘা ফুলদানিটা লোকটার মাথায় নিক্ষেপ করে। সাথে সাথে বিকট আওয়াজ হয়। মেঘা ফুলদানি নিক্ষেপ করে দরজার দিকে ছুটল। দরজা খোলাই ছিল। উপরে তেমন কেউ নেই দেখে তাড়াতাড়ি নিচে নেমে গেল, কিন্তু সামনে কয়েকজন গার্ডকে দেখতে পেল, তাই সাথে সাথে সোফার পাশে লুকিয়ে পড়ল। এরপর একটু মাথাটা উঁচু করে দেখলো কে কোন জায়গায় আছে। 3 জন গার্ড দরজার সামনে থাকায় ওই জায়গা থেকে যাওয়াটা ঠিক হবে না, তাই অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। এরপর আশেপাশে তাকিয়ে দেখলো সিঁড়ির বাম পাশে একটা লম্বা সরু জানালা আছে, যা কাচের তৈরি। কাজগুলো হয়তো খোলা যেতে পারে ভেবেই সে তাড়াতাড়ি সেই জায়গায় লুকিয়ে লুকিয়ে গেল। এরপর তাড়াতাড়ি কাজটা উপর দিকে তুললে তা খুলে গেল। এরপর চারদিকে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। কেউ এদিকটাই নেই। এরপর জানালা দিয়ে বের হয়ে গেল। জানালাটা নিচে হওয়াতে নামতে কোনো অসুবিধা হলো না। এরপর সবাইকে ফাঁকি দিয়ে প্রাচীর টপকে পালালো। এদিকে অচেনা লোকটার জ্ঞান ফিরলে চারিদিকে তাকালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে সব গার্ডদের ডাকতে লাগলো। এরপর সবাইকে জিজ্ঞেস করলো মেঘার খবর, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। সেটার জন্য প্রচুর রাগারাগিও করলো। এরপর মাথা চেপে রিভলভার হাতে করে কয়েকজন গার্ডকে নিয়ে বের হলো। বেশি দূর হয়তো যেতে পারেনি। কাজটা ভালো করলে না মায়াবতী, এত চটপটে হবে জানলে কঠিন ব্যবস্থা নিতাম, কিন্তু তুমি সেটা টের পেতে দিলে তো। যতটা মাসুম তোমাকে আমি ভেবেছি ততটা তুমি নাও। পর্দার আড়ালেও যে অন্য এক মেঘা আছে সেটা তোমার কাণ্ডে বুঝতে পারলাম। যাই হোক, তোমার সাথে ভালোই জমবে আমার। যাক বাবা, পালাতে তো পারলাম, কিন্তু ওই শয়তানটা আমাকে আনলো কোথায়? আদ্র হয়তো আমার জন্য চিন্তা করছে। মানুষটা আমাকে নিয়ে বড্ড পজিটিভ। যে করেই হোক আমাকে আদ্র পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু যাবোটা কোথায় আমি? ধ্যাৎ, ফোনটাও নেই যে গুগল বাবাজির হেল্প নেব। উফ, এই কোন মুসিবতে পড়লাম আমি। মেঘার কথা নিজের সাথে কথা বলছে আর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে দেখছে কেউ আসছে কিনা। অনেকক্ষণ পর হাইওয়েতে পৌঁছালো। কোনো গাড়ি করে লিফট চাইলে হয়তো এখান থেকে বের হতে পারবে, কিন্তু কোনো গাড়িও পাচ্ছে না। বিপদের সময় কোনো কিছুই পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে একটা কালো গাড়ি দেখতে পেল। গাড়িটিকে দেখেই মেঘার মুখে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি হাত বাড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করলো, থেমেও গেল। মেঘা দৌড়ে গাড়ির জানালায় গিয়ে, আমাকে একটু লিফট দিয়ে হেল্প করবেন প্লিজ? আমি প্রচন্ড বিপদে পড়েছি, প্লিজ আমাকে। আর কোনো কথা বলতে পারেনি, কারণ সামনের ব্যক্তিটিকে দেখে তার কথা বলা বন্ধ হয়ে যায়। এত তাড়াতাড়ি শয়তান লোকটা যে চলে আসবে ভাবেনি। পিছনে আরও 2টো গাড়ি ছিল, যেটা দেখে মেঘার ভয় লাগতে শুরু করলো। একা ছিল লোকটা, তাই সামলাতে পেরেছে, কিন্তু এখন তো পুরো দল চলে আসছে। এখন কি করবে? মেঘা এসব ভেবেই তাড়াতাড়ি পেছন দিকে জঙ্গলে দৌড় মারল। মেঘার কর্মকাণ্ড দেখে মাথায় ব্যান্ডেজ নিয়ে শয়তানি হাসি হাসলো অচেনা লোকটি। কোথায় পালাবে মায়াবতী? আমার নাগাল থেকে পালানো বড্ড কঠিন। একবার যখন তোমাকে মানে পেয়েছি, তখন দ্বিতীয়বার আর পালানোর সুযোগ দেব না। বলেই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পেছনের গার্ডদেরও মেঘার পেছনে যেতে বলল। সবাই জঙ্গলের দিকে ছুটল। এদিকে মেঘা দৌড়াতে দৌড়াতে একদম গভীর জঙ্গলে ঢুকে গেল। পিছনে শুকনো পাতার মচমচে শব্দ হচ্ছে অনেক। মনে হয় বেশি দূরে না তারা। মেঘা একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল।
আর রবকে স্মরণ করতে লাগলো। একে তো সারাদিন না খাওয়া, তার উপর এত ধকল, এখন শরীরটাও খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। চোখ বন্ধ করে যখন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে তখনই কাঙ্ক্ষিত ব্যক্তিটির প্রতিচ্ছবি ভাসলো। হ্যাঁ, আদ্রিয়ান, তার প্রিয় আদ্রিয়ানের প্রতিচ্ছবি। কই আছেন আপনি আদ্র? দেখুন না, আপনার স্নিগ্ধ পরি খুব বিপদে পড়েছে। মনে জোর থাকলে শরীর তো আর চলছে না। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন না আমার কাছে। আপনার স্নিগ্ধ পরি আপনাকে ডাকছে আদ্র, শুনতে পাচ্ছেন আপনি? মেঘা যখন চোখ বন্ধ করে আদ্রিয়ানকে স্মরণ করছিল তখনই সামনে কেউ এসে দাঁড়ালো। মেঘার মুখেও হাসি ফুটে উঠল। তার ডাক হয়তো কাঙ্ক্ষিত ব্যক্তিটি শুনেছে। হাসি মুখে চোখ খুলে যখন সামনে তাকায় তখন তার মুখে ঘন অমাবস্যা জমে। এদেরও আসার আর টাইম পেল না। কি এক জঘন্য কাণ্ড! এক তো শয়তান লোকটার পাল্লায় পড়ে এই ঘন জঙ্গলে আসা, এখন উপর থেকে সামনের বিপদ। মানুষ হইলে নয় সামলানো যেত, এসব প্রাণী জাতিদের কীভাবে সামলাবে? সামলানো তো দূরের কথা, সে তো এসব দেখলেই ঘাবড়িয়ে যায়। এইসব প্রাণী থেকে যত দূরে থাকা যায় তত ভালো বলে মনে করে সে। আসলে সামনে প্রায় 6-7টা বানর, সবাই তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সে যে দৌড় মারবে তারও কোনো উপায় নেই, কারণ চারদিক থেকেই বানররা তাকে ঘিরে ধরেছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে চিৎকার করবে দেখে হাত দিয়ে মুখ ধরে রাখছে, যাতে আওয়াজ না হয়। আওয়াজ হলে ওই লোকগুলো তাকে ধরে ফেলবে। প্লিজ তোমরা আমার কাছে আসবে না, দূরে যাও প্লিজ। দেখো, আমাকে খেয়ে কিছুই পাবে না। আমি তো একদম শুকনো কাঠি, আমার মাংস একদম টেস্ট নেই। আস্তে আস্তে কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আদ্র, আপনি তাড়াতাড়ি আসুন না, আমাকে এখান থেকে নিয়ে যান। দেখুন না, এসব বানরের দল আমাকে চিবিয়ে চিবিয়ে খাবে, আমি তো মরে যাব। তখন আপনি স্নিগ্ধ পরি বলে কাকেই বা ডাকবেন বলেন? প্লিজ তাড়াতাড়ি আসুন না। কথাগুলো বলতে বলতে খুব কান্না করতে লাগলো। আর বানরগুলো তার পাশেই, কিন্তু কেউ শরীর স্পর্শ করছে না। মনে হচ্ছে তাদেরকে নিষেধ করা আছে স্পর্শ করা থেকে। কিন্তু তা মেঘা বুঝলো তো। কি জান, আমাকে স্মরণ করছো? এখন বুঝি আমাকে মনে পড়ছে? কেন, যখন পালিয়েছিলে তখন আমার কথা মনে পড়েনি? এদিকে একটা মেয়েকে সামলাতে পারিস না তোরা? তোদেরকে টাকা দিয়ে রাখি কেন আমি? সব কয়টা অকর্মার ঢেকি। বলেই অচেনা লোকটি জঙ্গলের ধারে লাথি মারল, কিন্তু ঝাড়ে কাঁটাযুক্ত ডাল থাকায় পায়ের পাশে প্রচণ্ডভাবে গেঁথে গেল। হঠাৎ করে এসব হয় চোখ মুখ বন্ধ করে কষ্টটা ভিতরেই রাখলো, উপরে প্রকাশ করলো না। খুব কষ্ট দিচ্ছ তুমি মায়াবতী। এই কষ্টের পরিমাপগুলো তোমাকেও বহন করতে হবে যে। শুধু একবার আমার হাতের নাগালে পাই। মনে মনে এসব বলল আর রাগে হিচড়াতে থাকলো। এরপর গার্ড আর সেই অচেনা লোকটি সামনের দিকে এগোতে লাগলো, কিন্তু জঙ্গলের গভীরে এসে পড়ায় সামনে আগানোটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তাই গার্ডরা বাধা দিলে সেই লোকটি বিশ্রী ভাষায় কিছু গালি দিয়ে সামনে আগাতে লাগলো। সাথে রিভলভার আর লাইট তো আছেই। তার মায়াবতী যে এই জঙ্গলে আছে, যদি তার কিছু হয়ে যায় তাহলে তো না আর কিছু ভাবতে পারছে না। এক তো মাথায় আঘাত, সাথে পায়েও ব্যথা। এসব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আদ্র, আদ্র, আপনি এসছেন? প্লিজ প্লিজ এদেরকে সরান না, আমার খুব ভয় করছে যে। প্লিজ এগুলোকে সরান। বলেই মেঘা কান্না করতে লাগলো। আসলে বানরকে সে প্রচণ্ড ভয় পায়। এর কারণও আছে। ছোটবেলায় তার আব্বুর সাথে যখন পাহাড়ি এলাকায় ঘুরতে যায় তখন হঠাৎ করে দুটো বানর তার উপর আক্রমণ করে, যার থেকে অনেক আঘাতও পায়। তার আব্বু যখন ফোনে ব্যস্ত ছিল আর অনেকটাই দূরে ছিল, যার জন্য মেঘা চিৎকার শুনতে পারেনি। মেঘার আব্বু ফোন রাখতেই মেঘাকে কাছে না দেখে ভয় পেয়ে যায়। এরপর আশেপাশে খুঁজতে লাগলে কোনো মায়ের চিৎকার শুনতে পায়। তখন সাথে সাথে দৌড়ে গিয়ে দেখে যে মেঘা মাটিতে পড়ে আছে আর দুইটা বানর দৌড়ে চলে যাচ্ছে। মেঘার আব্বু দৌড়ে মেঘার পাশে গিয়ে দেখে অনেক জায়গা থেকেই রক্ত পড়ছে। তাড়াতাড়ি পাশের ক্লিনিকে নিয়ে যায়। এরপর প্রায় 1 সপ্তাহ হসপিটালে থাকতে হয় তাকে, কিন্তু বানর দেখলে প্রচণ্ড ভয় পায়। এগুলো তো সরানো যাবে না জান। আমার থেকে পালিয়ে আসা সাহস যখন করেছো তখন তো তোমার অনেক সাহস হয়েছে। স্বয়ং বাঘের নাকের নিচ দিয়ে এসেছো, তখন এই বানর আর কি? আদ্রিয়ান মেঘার অপোজিটে 2 পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছে আর মেঘাকে দেখছে। আমি পালাইনি তো, পালাইনি আমি তো। বলেই মেঘা চুপ হয়ে গেল, কারণ মেঘা তো সত্যিটা বলতে পারবে না। সত্যিটা বললে যে তার বাবার সাথে দেখা করার বিষয় তো ধরা পড়ে যেতে পারে। না না, কিছুতেই সেটা বলা যাবে না। এতে আব্বুর যদি কোনো ক্ষতি করে দেয়। না না। আমি তো কি কথা বন্ধ হয়ে গেছে? সমস্যা নেই জান, তোমার পালানোর শাস্তি আমি নই, এরাই দেবে। কিংডমচ, তোমরা সামনের ব্যক্তিটির খাতির যত্ন করো।
বলেই মেঘা থেকে চোখ সরিয়ে মোবাইল নিয়ে ঘাঁটতে লাগলো। এদিকে বানরগুলো মেঘার দিকে আরও এগিয়ে গেলে আর দাঁতগুলো বের করে ভয়ানকভাবে শব্দ করতে লাগলো। মেঘার এসবে প্রচণ্ড ভয় পেতে লাগলো। আস্তে আস্তে তার নিঃশ্বাস ঘন হতে লাগলো আর প্রচণ্ড ঘামতে লাগলো, হাতও কাঁপতে লাগলো। আদ্রু! হঠাৎ করে মেঘার অন্যরকম আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখলো মেঘার প্যানিক অ্যাটাক এসেছে। তাড়াতাড়ি মোবাইলটা পকেটে ঢুকিয়ে বানরগুলোকে যেতে বললে তারা দূরে সরে যেতে থাকে। আদ্রিয়ান তাড়াতাড়ি গিয়ে মেঘাকে আগলে নেয়। এরপর পকেট থেকে একটা ছোট বক্স বের করে সেটা খুলে আর সেখান থেকে একটি ওষুধ নিয়ে মেঘাকে খাইয়ে দেয়। মেঘার শরীর রীতিমতো বরফ হয়ে গেছে, তাই আদ্রিয়ান নিজের কোট খুলে মেঘাকে পরিয়ে দেয়। এরপর কিছুক্ষণ জড়িয়ে ধরে নিচে বসে থাকে মেঘাকে স্বাভাবিক হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে মেঘার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে থাকে আর নিঃশ্বাসের মাত্রাও নর্মাল হয়। এরপর গার্ডদের ফোন করে জানিয়ে দেয় তারা আসছে। আদ্রিয়ানের সাথে দুজন গার্ড আগে থেকে ছিল, যারা বানরগুলোকে সেফভাবে নিয়ে যাচ্ছে। বানরগুলো আদ্রিয়ানের প্রশিক্ষণ দেওয়া বানর। এরপর মেঘাকে কোলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরে, হাঁটছে আর সকালের কথা মনে করছে। যখন সিসিটিভিতে ওইসব দেখে তখন আদ্রিয়ান নিজের মধ্যে ছিল না, যার জন্য সে রাগগুলো নিজের মধ্যেই ধারণ করতে থাকে আর মেঘাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। এসব করার মাঝে সে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যায়। মেঘাকে একদিন গলায় একটি পেন্ডেন্ট পরিয়ে দেয়, যার ভিতরে জিপিএস ট্র্যাকার বুথ লাগানো ছিল, যাতে মেঘা যে কোনো জায়গায় গেলেও মেঘার লোকেশন ট্রেস করতে পারবে। হঠাৎ করে যখন সেটার কথা মনে পড়ে তখনই মোবাইল নিয়ে চেক করে সেই লোকেশন, আর মেঘার সঠিক লোকেশন পেয়েও যায়। এরপর যখন সেই জায়গার মধ্যেই রাস্তাতে মেঘাকে দূর থেকে দেখতে পায়, এরপর যখন কিছু একটা খেয়াল করে তখন আর এগোয় না। এরপর মেঘার পদক্ষেপগুলো দেখতে লাগলো। এরপর আদ্রিয়ানও একটু দূরে গিয়ে নির্দিষ্ট জায়গায় চলে গেল। মেঘাকে গাড়িতে বসিয়ে চুলে হাত বুলিয়ে দেয় আর নিজের বুকের মধ্যে মেঘার মাথাটা রাখে। মেঘা অবশ্য এখন ঘুমাচ্ছে। মেঘার অসুখটা যেহেতু তেমন কোনো ব্যাপার না, তখন এসব ওষুধ খেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এসব ভেবে ভেবে আদ্রিয়ানও খুব ক্লান্ত। এক তো নারী পাচার হওয়া থেকে আটকিয়েছে, কিন্তু মেইন কালপিটকে ধরতে পারেনি, আর এদিকে নিজের প্রেয়সী। সব মিলে অনেক ধকল গিয়েছে। এখন শান্তির একটা ঘুম প্রয়োজন। আদ্রিয়ান মেঘাকে কোলে নিয়ে আদ্রিয়ানের বেডে শুয়ে দেয়। এরপর মেঘা চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে চলে যায় ওয়াশরুমে। প্রায় 1 ঘন্টা লং শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয়। গায়ে ব্ল্যাক কালারের টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরা। এক পলক মেঘার ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে মোবাইল দিয়ে বারান্দায় চলে গেল। কাল দাদিমা আসবে লন্ডন থেকে। এতদিন দাদিমা তার ফুফির কাছে ছিল। দাদিমাকে অবশ্য মেঘার কথা জানানো হয়েছে, খুশিও হয়েছে সেটা জেনে যে তার নাতির জীবনে কারো তো আগমন ঘটল, যে কিনা আদ্রিয়ানের কালো রঙের দুনিয়াকে উজ্জ্বল করতে এসেছে। বয়সটা হয়তো একটু কম, তাতে কি, আদ্রিয়ান তো আছেই, সব কিছু সামলিয়ে নেবে। এতটুকু ভরসা তার নাতির ওপর আছে। আদ্রিয়ান ফোনে আশাবকে তার দাদিমার বাংলাদেশে ল্যান্ড করার সময়টা জেনে নিল, কারণ সেই তার দাদিমাকে রিসিভ করতে যাবে। আর কালকেই আরও কিছু কাজ বাকি আছে। আদ্রিয়ান রুশকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে বলল, কারণ মেঘার জীবন এখন সংকটে, কারণ নজর মেঘার উপরে পড়েছে। প্রথম সে বিষয়টা যেভাবে দেখেছে বিষয়টা সেরকম নয়, এখানে অন্য কিছু ঘাপলা আছে, আর সেটা মেঘার থেকেই জানা যাবে। কিন্তু মহারানী ঘুম থেকে উঠলে তো? অবশ্য মেঘা ঘুম থেকে উঠলেই আদ্রিয়ানের কঠিন রূপের সম্মুখীন হতে হবে, তা ভেবেই বাঁকা হাসলো আদ্রিয়ান। এরপর মেঘার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে, জান, খুব পাখা গজিয়েছে তোমার, তাই না? তাই তো আমার চোখের আড়াল হয়ে গোটা 10 ঘন্টা নাগালের বাইরে ছিলে। এই 10 ঘন্টা খুবই যন্ত্রণা দিয়েছ গো। 10 ঘন্টাকে 10 বছর মনে হয়েছে আমার। এই যে দেখছো বুক, এই জায়গায় খুবই টর্চারিং যন্ত্রণা দিয়েছে। মনে হচ্ছিল তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো, যার নাগালে হয়তো আমি আর পাবো না। মনটা বড্ড অশান্ত হচ্ছিল, কিন্তু যখন তুমি আমার বুকে মাথা রাখলে তখনই সেই যন্ত্রণা নিমিষেই ভ্যানিশ হয়ে গেল। দেখলে তো, তুমি যেমন আমায় যন্ত্রণা দাও, তেমনই সেই যন্ত্রণাকে চোখের পলকেই উধাও করে দাও। কিন্তু আজকে অনেক বেশি যন্ত্রণা দিয়ে দিয়েছ। এর শাস্তি তো তোমাকে পেতে হবে। সেই শাস্তিতে কোনো শারীরিক যন্ত্রণা থাকবে না, থাকবে মানসিক যন্ত্রণা। যেইভাবে আমি তর্পেছি সেইভাবে তোমাকেও তর্পাতে হবে, খুব কঠিনভাবেই, কিন্তু তা কেবল আমার সীমাবদ্ধতার মধ্যে থেকেই। এতদিন আমার ভালোবাসা দেখেছ, এখন আমার কঠিন সত্তাকে দেখবে জান। কথা শেষ করে মেঘার কপালে আলতো করে চুমু খেলো। এরপর মেঘাকে জড়িয়ে ধরে লাইট নিভিয়ে ড্রিম লাইট অন করে শুয়ে পড়ল। আজ একটা শান্তির ঘুম দিবে, কারণ তার জানটা তার বুকের মধ্যে শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আদ্রিয়ান ঘুমের রাজ্যে পাড়ি দিল মেঘার সাথে, আর তাদের এই মনোরম দৃশ্যের সাক্ষী হয়ে থাকলো ধরাধামের এই সুন্দর প্রকৃতি, প্রেমের সঙ্গী চাঁদ ও তারা। কিভাবে আদ্রিয়ান মায়াবতীর খবর পেল?
আমি তো সব কিছু আমার মতো করে দেখছিলাম। ইস, যদি মায়াবতী আমাকে আঘাত না করতো তাহলে হয়তো এতক্ষণ মায়াবতী আমার বুকের মধ্যে থাকতো। কিন্তু না, মানে এখন এখন তো সে আছে আমার চরম শত্রুর বুকে। না না, আদ্রিয়ান এইবারও জিততে পারবে না। আমার নারী পাচারের এত বড় ক্ষতি করলো, আমি কোনো পদক্ষেপ নেইনি, শুধুমাত্র মায়াবতী কাছে ছিল তাই। কারণ আদ্রিয়ানের বড় দুর্বলতা তো আমার কাছেই ছিল, সেটা দিয়েই তাকে আমি গোহারানি হারাতে পারতাম। কিন্তু আমার সব দিক থেকে লস হলো। মানে কিভাবে আদ্রিয়ান তুই সব কিছুতেই দিতে চাস? হ্যাঁ, কিভাবে? চিৎকার করেই পাশের টেবিলের সব কিছু ভেঙে ফেলল। এরপর ফুলদানি নিয়ে মিররের দিকে নিক্ষেপ করলো প্রচণ্ড ক্ষেপে। সব কিছুই ভাঙতে লাগলো। মনে হচ্ছে যেন রুম তাতে খণ্ড প্রলয় আরম্ভ হয়েছে। কি এক প্রতিধ্বনি যা বাড়ি খাচ্ছে প্রত্যেক দেওয়ালে জোরে। ঠিক করনি মায়াবতী, আমাকে অবহেলা করে আদ্রিয়ানের বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছ। হ্যাঁ, না না, আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। বলেই পাগলের মতো হাসতে লাগলো, যেন কোনো সাইকো। দরজার বাইরে গার্ডরাও ভয় পাচ্ছে ভেতরে ঢুকতে। তাছাড়া তাদের নিষ্ফল কাজে প্রচণ্ডভাবে রেগে আছে অচেনা লোকটি। তাদের জান নিয়ে তার হাত থেকে ফিরতে পারে নাকি সেই গ্যারান্টি নেই। একে একে সবাই ভয়ে কাঁপছে আর একে অপরের দিকে তাকাচ্ছে। সকালে স্নিগ্ধ রোদের ছোঁয়ায় মেঘার ঘুমটা হালকা হলো। আস্তে আস্তে চোখ খুলে চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় আছে। এরপর যখন ভালোভাবে খেয়াল করলো তখন দেখলো সে তার বরাদ্দকৃত রুমেই আছে। এরপর আস্তে আস্তে কালকের ঘটনাগুলো একে একে মনে পড়তে লাগলো। চারিদিকে তাকিয়ে আদ্রিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মিলল না। এরপর ঘড়িতে তাকিয়ে দেখলো 10:30। এটা দেখেই চোখ বড় করে ফেললো। সে এতক্ষণ ঘুমিয়েছে আর কেউ তাকে জাগাইও নি। আদ্রিয়ান হয়তো এতক্ষণে অফিসে চলে গেছে। মেঘা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে একটা ওড়না ভালোভাবে জড়িয়ে নিল। শীত শীত লাগছে খুব। বসন্তের মাঝেও শীতের প্রকোপ এখনও বহমান আছে, তাই কখনো গরম তো কখনো শীত। মেঘা চুলগুলিকে হাত খোপা করে রুম থেকে বের হয়ে নিচে যেতে লাগলো। হঠাৎ করেই কোনো মেয়ের হাসির শব্দ পেল নিচে থেকে, তাই সেই হাসির উৎস খুঁজতে খুঁজতে নিচে নামতে লাগলো। মধ্য সিঁড়িতে এসে বুকটা ধপ করে উঠল, চোখটাও জ্বলছে খুব। অতি প্রিয় মানুষটির সন্নিকটে যদি অনাকাঙ্ক্ষিত অন্য কোনো নারীর প্রতিভা থাকে তাহলে সেই দৃশ্য বিশ্বের মতো বিধবে অম্বরে অক্ষিপটে। যেমনটি সামনের দৃশ্য দেখে মেঘার মনেও ভয়ঙ্কর প্রলয় হচ্ছে। প্রিয় ব্যক্তিটিকে হারানোর প্রলয় হয়তো বা নয়। সোফায় আদ্রিয়ানের সাথে সুন্দরী এক রমণী গা ঘেঁষে বসে আছে বললে ভুল হবে। মেয়েটি আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে প্রচণ্ড হেসে হেসে কথা বলছে, যেন রাজ্যের কথা জমে আছে। আর আদ্রিয়ান না হাসলেও মেয়েটির হাত ধরে কী সব বলছে। এসব দৃশ্য দেখলে যে কারোরই মেঘার মতো অবস্থা হবে। কিন্তু তবুও মেঘা নিজেকে সামলিয়ে নিচে নামলো, কারণ তাকেও বিষয়টা পরিষ্কার করে জানতে হবে। তাই নিচে এসে তাদের অপোজিটে দাঁড়ালো আর তাদের প্রেমলঙ্গ মুহূর্তগুলো ভঙ্গ করার জন্য গলা ছাড়া দিল। নিজেকে দুর্বল করলে চলবে না। কারো গলা ছাড়া পেয়ে দুজনেই সামনের দিকে তাকালো। আদ্রিয়ান মেঘাকে দেখে কোনো রকম রিয়্যাক্ট করলো না, কিন্তু সেই রমণী হাঁ করে তাকিয়ে থাকলো, যেন চরম অবাক হয়েছে, মুখে হাত দিয়ে দাঁড়িয়ে। ওয়াও, হাউ কিউট! আদ্রিয়ান, তোমাদের বাসায় এই কিউট মেয়েটি কে? ও গড! বলেই মেয়েটি মেঘার কাছে গিয়ে মেঘাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলো আর প্রচণ্ড খুশিও হলো। আদ্রিয়ান, এটা তো একদম ডল গো। কে তুমি, ডল প্রিন্সেস? আর আদ্রিয়ান তোমাকে কোত্থেকে এনেছে? ইস, আমি যদি ছেলে হতাম তোমাকে এখনই কাজে ডেকে এনে বিয়ে করে ফেলতাম। মেয়েটির কথায় মেঘা লজ্জা পেল। এটা তো দেখা যায় পাগলের মতো কখন থেকে কী সব বলে যাচ্ছে, তাও আবার আদ্রিয়ানের সামনে। আদ্রিয়ান মেয়েটির আস্ত রাখবে নাকি সেটা নিয়ে এখন মেঘার চিন্তা হচ্ছে। কিন্তু মেঘাকে অবাক করে দিয়ে আদ্রিয়ান এমন কিছু বলল যে মেঘার চোখে পানি চলে আসলো। নিশু, তুমিও না, যাকে তাকে দেখলেই তোমার এসব কথাগুলোই প্রাথমিক পার্ট হয়ে দাঁড়ায়। আর এই মেয়ে এতটাও সুন্দর না যে তোমার প্রশংসায় লজ্জা পাবে। উফ আদ্রিয়ান, তুমি আমাকে এভাবে বলতে পারলে? শোনো, সুন্দরকে তো সুন্দর বলবই, কারণ এটা প্রশংসারই জিনিস। উল্টো যদি প্রশংসা না করি তখন তো আমার পাপ হবে। নো, আমি এই বয়সে পাপ করতে পারবো না গো। এতে আমার জায়গা জাহান্নামে হবে। তুমি কি চাও তোমার নিশু জাহান্নামে যাক? একদম না। সেটাই। আচ্ছা বলো না, মেয়েটি কে? এই বাড়ির আশ্রিতা, বিপদে পড়েছিল তাই আমার এখানে রেখেছি। আর বয়সটাও অল্প, যার জন্য অন্য কোনো জায়গায় রাখিনি। আদ্রিয়ানের এক একটা বাক্য মেঘার কানে শুলের মতো দিচ্ছিল। মনে হচ্ছে গরম লোহার খনি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই বাড়ির আশ্রিতা কই? সে তো ইচ্ছে করে এখানে আসেনি, তাকে তো জোরপূর্বক আনা হয়েছে।
এতদিন তো আদ্রিয়ান কোনোভাবেই বুঝতে দেয়নি যে সে এই বাড়ির আশ্রিতা, বরং তাকে এই বাড়িতে রেখে সবচেয়ে আপন করেই বিহেভ করেছে। মনে হয়নি এটা তার নিজস্ব ঠিকানা নয়। হ্যাঁ, প্রথম তার বিরক্ত লাগতো, কিন্তু এখন তো মায়াজালে ফেসে গেছে খুবই গভীরভাবে। যাকে দুই চোখে দেখতে পারতো না, আজ সেই ব্যক্তি প্রতিটা নিঃশ্বাসের স্পন্দন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, মেঘ আদ্রকে ভালোবেসে ফেলেছে, তাও এমনভাবে যে এর থেকে পিছু হটা অসম্ভব। কিন্তু আদ্রিয়ানের হঠাৎ এমন আচরণের মানে কি? এমন কি হয়েছে যে আদ্রিয়ান কাছের মানুষ থেকে অপরিচিত ব্যক্তিদের মতো আচরণ করছে? সে যাই হোক, আদ্রিয়ানোকে কিন্তু আমাদের বিয়ে পর্যন্ত রাখতেই হবে। কোনো মানে শুনবো না, কোনো জায়গায় পাঠানো চলবে না এই ডলকে। অবশ্যই নিশু, আমাদের জীবনে এত বড় একটি শুভ দিন আসছে, সেটাতে তো সবাইকে থাকতেই হবে। আচ্ছা, তোমার কথায় ওকেও আমাদের শুভ দিনে সামিল করব, ঠিক আছে? এখন যাও নিজের রুমে ফ্রেশ হয়ে নাও। অনেকটা পথ জার্নি করে এসেছো, দাদিমাও হয়তো রেস্ট নিচ্ছে। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, এরপর তো বিয়ের শপিংও আছে। তুমি তৈরি থেকো, আমি এসে নিয়ে যাব, ঠিক আছে? ওকে মাই হিরো। বলেই নিশু মেঘার দিকে তাকিয়ে মুচকি হেসে উপরে চলে গেল, কিন্তু রেখে গেল কারো কাজ ভাঙা মন, যা কিছুক্ষণ আগেই একটি শব্দ শুনে শকড হয়ে আছে। মনে হচ্ছে তার পুরো পৃথিবীটা ঘুরছে। হঠাৎ করেই কিছুর আওয়াজে বাস্তবে ফিরল, কিন্তু চোখের অবাধ্য অশ্রু ঝরছে। সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান নিজের ঘড়ি পড়ছে, হয়তো এখনই অফিসে যাওয়ার জন্য রওনা দিবে। মেয়েটি কে আদ্র? আর কাদের বিয়ের কথা চলছে? সেটা জেনে তুমি কি করবে? ছোট মানুষদের মতো থাকো। হ্যাঁ সেটাই, ছোট মানুষ তা ঠিক। আমি তো বয়সে ছোট, কিন্তু বোঝার মতো বয়স আমার হয়েছে, সেটা আপনি ভালো করেই জানেন। ও হ্যাঁ, আপনি কেন বলতে যাবেন এত কিছু? আমি তো এই বাড়ির আশ্রিতা, তাই না? হ্যাঁ ঠিক, আশ্রিতা আমি এই বাড়ির। দেখো, তোমার ফালতু বকবক শোনার সময় আমার নেই, তাই পথ থেকে সরে দাঁড়াও। সামনে তোমার ফাইনাল পরীক্ষা, তাই পরীক্ষাতে মনোযোগ দাও। এসব বিষয়ে তোমার না জানলেও চলবে। কিন্তু আমার যে খুব জানতে ইচ্ছে করছে আদ্র। কেন জানতে ইচ্ছে করছে? সেটা আমি জানি না, কিন্তু আমাকে জানতে হবে, আর সেটা বলতে বাধ্য আপনি। আমি তো কোনো কিছুতেই বাধ্য নই। আমার জীবনের রুলস যেমন আমি তৈরি করেছি, তেমনি আমার কোনো ব্যাপারে কাকে জানাবো আর কাকে জানাবো না সেটাও আমি ঠিক করব। মেঘা আদ্রিয়ানের কথা শুনে আর কিছু বলতে পারল না, তবুও কাঙ্ক্ষিত উত্তরের আশায় আদ্রিয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে থাকলো। আদ্রিয়ানও মেঘার দিকে এক পলকে তাকিয়ে থাকলো। নিশু আমার বাগদত্তা, 2 দিন পর আমাদের বিয়ে, তার জন্যই সে লন্ডন থেকে দাদিমাকে নিয়ে এসেছে। আর কিছু জানতে চাও? আদ্রিয়ানের কথা শুনে মেঘার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, যা থেকে আদ্রিয়ান এক পলক দেখে মেঘাকে ডিঙিয়ে বের হয়ে গেল। মেঘা আদ্রিয়ানের যাওয়াটা দেখলো, কিন্তু পিছু থেকে ডাকার আর সাহস পেল না। আদ্রিয়ানের বাগদত্তা আছে, কিছুদিন পরে বিয়েও। তাহলে সে এখানে কি করছে? কি সম্পর্ক নিয়ে এখানে থাকছে আর থাকবে? আগে তো আদ্রিয়ানের প্রিয় মানুষ ভাবতো দেখেই নিজেকে সময় দিচ্ছিল সম্পর্কটা গড়ার, কিন্তু এখন তো মনে হচ্ছে আদ্রিয়ান তার ফিলিংস নিয়ে খেলেছে। বিদ্রুপের মতো তাচ্ছিল্যের মতো হাসলো। তার মতো মেয়েকে আদ্রিয়ানের মতো এক নামকরা মাফিয়া প্রিয় ব্যক্তি হওয়া নিতান্তই হাস্যকর ব্যাপার, কিন্তু তারও তো এখানে দোষ নেই। আদ্রিয়ান যেভাবে তাকে জিনিসগুলো অনুভব করিয়েছে, সেইভাবে যে কোনো মেয়েই তার প্রেমে পড়বে। মেঘাও পড়েছে গভীর প্রেমে, যে গভীরতা মাপার সাধ্য হয়তো মেঘারও নেই, কিন্তু সেই প্রেমের গভীরতা বোঝানোর জন্য যে মানুষটাকে প্রয়োজন, সেই তো এখন অন্য কারো সম্পত্তি, তার আলিঙ্গনের সীমানার বাইরে বলে মনে হচ্ছে। মেঘা ছোট্ট মাথায় এত প্রেশার নিতে পারছে না, তাই যখনই পেছনে ঘুরবে তখনই সামনে কে দেখে ভয় পেয়ে 2 কদম দূরে সরে গেল। বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সামনের ব্যক্তিটিকে দিকে তাকালো। এর আগে এনাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না, কিন্তু কিছুটা হয়তো আন্দাজ করতে পারছে কে হতে পারে। এই যে বুড়ি, তোকে দেখার অনেক ইচ্ছা হচ্ছিল, আজ মনে হয় সেই ইচ্ছা পূরণ হয়েছে। ছবিতে তোকে দেখলেও সামনাসামনি দেখার জন্য আমার মনে তরই সইছ না গো বুড়ি। সামনের ব্যক্তিটি মেঘার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে থুতনিতে হাত দিয়ে চুমু খেলো, এরপর কিছুক্ষণ একধানে তাকিয়ে থাকলো। আপনাকে ঠিক চিনলাম না দাদিমা। আমি যদি ভুল না হই, আপনি কি ওনার দাদিমা? বাবা, উনিটা কে গো বুড়ি? কিছুক্ষণ আগে যে গেল তার কথাই বলছি। কিন্তু কিছুক্ষণ আগে তো আমি আমার নাতিনকে যেতে দেখলাম। আমি ওনার কথাই বলছি। আমি ছিলাম না এতদিন, এর মধ্যেই আমার ছোট অ্যাটিটিউড জামাইকে নিজের দলে টেনে নিলি। দম আছে বলতে হয় তোর। হঠাৎ করে দাদিমার কথার মর্ম বুঝতে পারল না।
আর দাদিমা এভাবেই বা নিজের নাতনিনের বিষয় নিয়ে তার সাথে রসিকতা করছে। দাদিমা, আমি তোমার নাতিকে বশ করতে যাব কেন? যে আমার নয় তাকে কি বশ করা যায় আদৌ? কোনো কালো জাদু করবি, দেখবি সে তৈরি হয়ে আছে এবং থাকবে। বলেই দাদিমা দুষ্টু হাসলো আর মেঘাকে চোখ দিয়ে ইশারা করলো করবে কিনা। মেঘাও দাদিমার কথা শুনে চড়ক গাছ। আনা ভাবতো দাদিমা হয়তো আদ্রিয়ানের মতোই গম্ভীর বদমেজাজি হবে, কিন্তু না, ইনি তো দেখা যায় এর উল্টোটা।